মনে করুন আপনি আপনার পরিবারের সাথে বেরিয়েছেন লং ড্রাইভে। খুব মজা করলেন, সারা দিন ঘুরলেন, তারপর বাড়ি ফিরলেন। এবার বাড়ি ফেরার পর থেকেই আপনার সাথে ঘটতে শুরু করলো এমন কিছু ঘটনা যা একেবারেই নর্মাল নয়। তখন কি করবেন আপনি? নমস্কার, আমি জো। প্রথমেই উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার নতুন বছর খুব ভালোভাবেই শুরু হয়েছে। আমার শুরু হয়েছে একটু শরীর খারাপ দিয়ে। এই বছরের প্রথম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। যারা যারা আমায় প্রথমবারের জন্য শুনছেন তাদের জন্য নমস্কার। আমি জো, পেশা একজন রেডিও জকি এবং নেশায় আমি গল্প শোনাই। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো বেশ অদ্ভুত অভিজ্ঞতা। একটা অভিজ্ঞতা কী নিয়ে সেটা খানিকটা আন্দাজ করতেই পেরেছেন, আর আরেকটা কী নিয়ে সেটা না হয় একটু পরেই বলছি। আজ যারা অভিজ্ঞতা শেয়ার করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন সায়ন্তন, আর একজন দীপিকা। আমরা শুরু করব আজকের এপিসোড। তবে তার আগে যদি আপনি আপনার জীবনের কোনো রকম এক্সপিরিয়েন্স, যে কোনো রকম এক্সপিরিয়েন্স হতে পারে, ভয় হতে পারে, ভালোবাসা, মন খারাপ কিংবা এমন কোনো ঘটনা যা আপনার মনে দাগ কেটেছে, সেই সব এক্সপিরিয়েন্স কিন্তু আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি আমায় ডিরেক্ট মেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjo@gmail.com। চলুন তাহলে শুরু করি আজকের এপিসোড সায়ন্তনের অভিজ্ঞতা দিয়ে। হ্যালো জো, আমি সায়ন্তন। তোমায় নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা অনেক দিন থেকেই শেয়ার করব ভাবছিলাম। সময়ের অভাবে হয়ে উঠছিল না, তো আজ বলছি। আমি দিল্লিতে কর্মরত বহু বছর। আমি আমার ছোট্ট পরিবার নিয়ে নয়ডাতে থাকি। পরিবারে আমার মা, আমার স্ত্রী আর আমার ছোট্ট 6 বছরের মেয়ে। বাবা নেই। এখানেই আছি, বেশ ভালোই আছি। তবে কিছুদিন আগে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের এই ভালো থাকাকে খুব দুশ্চিন্তায় বদলে দেয়। খুলেই বলি বিষয়টা। আমার অফিস থাকে সোম থেকে শুক্রবার, শনি রবি ছুটি। এই দুদিন আমরা পরিবারের সবাই বেশ হই হুল্লোড় করেই কাটাই। তো একবার আমার মেয়ে আমায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। আমি আমার মেয়ে অন্তপ্রাণ। মেয়ে বলেছে মানে আমাকে করতেই হবে এমন একটা ব্যাপার। তো যেহেতু ফ্রাইডে অফিস থেকে ফিরে খুব টায়ার্ড থাকি এবং সানডেতেও একটা ব্যাপার হয় যে কাল তো আবার মানডে, অফিসে টাইমলি পৌঁছতে হবে, তাই আমরা ঠিক করি যে আমরা স্যাটারডেতে ঘুরতে যাব। ব্যাস, প্ল্যান করেই আমরা সেই উইকেন্ডে ঘুরতে বেরিয়ে পড়ি সকাল সকাল। কোনো গন্তব্য নেই, যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব। তো এভাবেই আমরা প্রায় সারা দিন ঘুরি। মাঝে মাঝে রাস্তায় কোনো জায়গাতে দাঁড়িয়ে ফটো তোলা, কোনো ধাবাতে খাওয়া দাওয়া, এই সব আমরা করি এবং সন্ধে নাগাদ আমরা আবার ফিরে আসি। সত্যি বেশ আনন্দে কাটে সারাদিন। সমস্যা শুরু হয় কদিন পর থেকে। আমাদের সাথে নয়, আমার মেয়ের সাথে। একদিন আমার স্ত্রী আমার মেয়ের গায়ে দেখতে পায় বেশ কিছু ছোপ ছোপ দাগ, নীল রঙের। মেয়েকে জিজ্ঞেস করে কি করে হলো। মেয়ে কিন্তু কিছুই বলতে পারে না। ওই জায়গাগুলোতে ব্যথা করে কিনা জিজ্ঞেস করাতেও সে বলে যে না, কোনো ব্যথা নেই। দিন দিন ওই ছোপ ছোপ দাগগুলো যেন বাড়তেই থাকে। আমিও দেখি তার হাতে, পায়ে, বিভিন্ন জায়গায় এমন ছোট ছোট ছোপ ছোপ নীল নীল দাগ। বড্ড টেনশনে পড়ে যাই আমরা। মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়, বিভিন্ন ডাক্তার দেখানো হয়। ডাক্তারেরাও বলেন যে না, এটা কোনো স্কিন প্রবলেম বা তেমন কোনো প্রবলেম নয়। তবে তারপরেও তারা ওষুধ দেন এবং সেই ওষুধও আমরা মেয়েকে খাওয়াই। সেসব খেয়েও কিন্তু কমলো না দাগগুলো। তবে যেহেতু ওই ছোপ ছোপ দাগগুলোতে ব্যথা হয় না, তাই তাও একটু শান্তি, কারণ আমার ছোট্ট মেয়ে ব্যথা হলে কিভাবে সহ্য করবে। ও, আরও একটা জিনিস ঘটতে থাকে। আমার মেয়ে প্রায় রোজই সকালে ঘুম থেকে উঠে আমাদের বলতো যে
ও সেই জায়গাটা দেখতে পায় যেখানে আমরা ঘুরতে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, সেই জায়গাটা। আর একটা লোক তার দিকে তাকিয়ে নাকি তাকে ডাকে। রোজ রোজ একই স্বপ্ন। আমরা খুব অবাক হই এই কারণে যে একটা ছোট্ট মেয়ে স্বপ্ন দেখে, তাও রোজ রোজ একই স্বপ্ন। এটা তো নর্মাল ব্যাপার হতে পারে না। এবার এই সব দেখে আমার মায়ের কেমন যেন অন্য কিছু সন্দেহ হয়। আমার মা আমায় জানায় যে হয়তো অন্য কিছুও হতে পারে, আর তাই আমি আরো বেশি ঘাবড়ে যাই। আমরা যে কমপ্লেক্সে থাকি সেখানে একজনের ফ্ল্যাটে সত্যনারায়ণ পুজো ছিল। সেখানে আমাদেরও নেমন্তন্ন ছিল। সে বাড়িতে মেয়েকেও নিয়ে যাই এবং পুজোর পরে মেয়েকে ঠাকুরের আশীর্বাদও দেওয়ানো হয়। ওই ফ্ল্যাটের যিনি ওনার তিনি বেশ বয়স্ক এবং আমাদের সাথে ভালোই পরিচয়। ওই একই কমপ্লেক্সে থাকলে যা হয়, সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। সেদিন পুজো শেষ হয়ে গেলে আমি ওনাকে সব ঘটনাই জানাই, এই আশায় যে যদি উনি কোনো সুরাহা করতে পারেন বা কোনো আইডিয়া দিতে পারেন। উনি সব শোনেন আর আমার মেয়ের হাতের দাগগুলো দেখে হয়তো কিছু একটা আন্দাজ করেন এবং আমায় বলেন যে আগামী মঙ্গলবার যেন আমি ওনার সাথে দেখা করি। তো পরের মঙ্গলবার সময় মতো আমি ওনার সাথে দেখা করি এবং উনি আমায় ওনারই এক পরিচিতর কাছে নিয়ে যান। তিনি যার কাছে আমায় নিয়ে যান উনি কিন্তু তান্ত্রিক গোছের কোনো মানুষ নন, তবে বেশ অনেক কিছুই তিনি জানেন এবং পারেন। তো তিনি সব কিছু শুনে আমায় বলেন যে হয়তো কোনো কিছুর নজর পড়েছে তোমার মেয়ের উপর। তারপর উনি আমায় একটা মাদুলি দেন এবং জল দেন একটু, আর বলেন যে মেয়েকে রোজ অল্প অল্প করে 21 দিন খাওয়াতে। তারপর এটাও বলেন যে 7 দিন বাদে আমি যাতে ওনার সাথে গিয়ে আবার দেখা করি, সব ঠিক হয়ে যাবে। আমি মেয়েকে রোজ অল্প অল্প করে সেই জলটা খাওয়াই আর সেই মাদুলিটা তার হাতে বেঁধে দিই। সত্যি বলতে সেই দাগগুলো কমে না, কিন্তু নতুন কোনো দাগও আর হয় না। আমি 7 দিন বাদে আবার ওনার কাছে যাই এবং উনি বলেন তোমার মেয়ে হয়তো না বুঝেই অন্য কোনো এন্টিটির চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং ওই যে সেদিন তোমরা যেখানে ছবি তুলছিলে সেখান দিয়েই ছিল তার যাওয়ার পথ। সেই কারণেই সে তোমার মেয়ের ওপর ক্ষিপ্ত হয়েছিল, কিন্তু তেমন কোনো ক্ষতি সে করতে চায়নি। শুধু এটাই বারবার বোঝাতে চেয়েছিল যে যা হয়েছে সেটা ঠিক নয়। তোমায় যে জলটা দিয়েছি ওটা 21 দিন পর্যন্ত খাইও, দেখবে তোমার মেয়ের আর কোনো সমস্যা হবে না। সত্যিই তাই, আমরা সবাই লক্ষ্য করি আমার মেয়ের শরীরের দাগগুলো ধীরে ধীরে কমতে থাকে, আর এখন তার শরীরে কোনো দাগ নেই। আরও একটা অদ্ভুত ব্যাপার হয়, যেদিন থেকে ওকে জল খাওয়ানো শুরু হয় আর যেদিন ওকে সেই মাদুলিটা বেঁধে দেওয়া হয়, সেই দিন থেকে কিন্তু আমার মেয়ে আর সেই স্বপ্নটা দেখে না। এই পুরো বিষয়টাই আমার কাছে বড়ই অদ্ভুত। এত ডাক্তারের কাছে গেছি, কেউ কিচ্ছু করতে পারেননি। সবাই বলেছেন কোনো স্কিন প্রবলেম নয়, কিচ্ছু নয়, কিন্তু তাহলে দাগগুলো এলো কোথা থেকে? আর এমনও কি সত্যি সম্ভব হয়, মানে আমার মেয়ে সত্যি কি কোনো এন্টিটি বা অন্য কিছুর রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিল? এই ব্যাপারগুলো বিশ্বাস করতে খুব কঠিন মনে হয়, কিন্তু যেহেতু নিজের চোখে দেখা, নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া, তাই বিশ্বাস না করা ছাড়া কোনো উপায় নেই। এই ছিল আমার অভিজ্ঞতা। শুনলেন সায়ন্তনের পাঠানো অভিজ্ঞতা। বড়ই অদ্ভুত এবং বেশ ভয়ের। মানে আপনার ছোট্ট মেয়ে, তার সাথে এমন কোনো ঘটনা ঘটছে আর আপনি বুঝতে পারছেন না কি করণীয়। সত্যি খুব চাপের একটা পরিস্থিতি তৈরি হয়।
আশা করি সায়ন্তনের মেয়ে এবং পুরো পরিবার এখন সবাই খুব ভালো আছে। কেমন লাগলো সায়ন্তনের এক্সপিরিয়েন্স অবশ্যই নিজের মতামত আমার সাথে শেয়ার করবেন। এবং যদি আপনিও আপনার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, আর সেটা তারপর পাঠাতে হবে আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় ডিরেক্ট মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস আবার বলছি, storywithjoe@gmail.com। চলুন এবারে চলে যাব আমাদের পরবর্তী অভিজ্ঞতায়, যেটা পাঠিয়েছেন দীপিকা। দীপিকার অভিজ্ঞতাটা কিন্তু বেশ গা ছমছমে। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের শুনিয়ে ফেলি। নমস্কার দাদা, আমি দীপিকা এবং আমি আরও একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমার বয়স তখন 9 বছর। আমরা তখন আমাদের গ্রামের বাড়িতে থাকতাম। আমাদের একটাই ঘর ছিল, ঘরের সামনে একটা বারান্দা, এবং সেই বারান্দাটাই ঘরের আরেক সাইডেও ছিল, মানে যেটা দিয়ে ঘরের পেছন দিকটাতে যাওয়া যেত। তো যেমনটা বললাম, আমাদের একটাই ঘর ছিল। তো বাবা মা নিচে ভাইকে নিয়ে ঘুমোতো, আর আমি আর বোন খাটে শুতাম। খাটের পাশেই একটা জানালা ছিল। তো একদিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি টয়লেটে যাব। তো আমি মাকে ডাকছিলাম, মায়ের কিন্তু কোনো সাড়া পাইনি। হঠাৎ করেই দেখি জানালার পাশ দিয়ে একটা মেয়ে, শাড়ি পরা, চুলটা খোলা, আর হাতে কিছু একটা আছে। ওই সাইডের যে বারান্দাটা, সেটা দিয়ে পেছন দিকটাতে যাওয়া যায়। তো ওইখানে একটা দরজাও আছে। তো সেই দিকটাতে সেই মহিলাটা চলে গেল। আমি ভাবলাম যে মা হয়তো বেরিয়েছে। তো আমিও সেই জন্যই মায়ের পেছন পেছন ঘর থেকে বেরোতে গেলাম। কিন্তু দরজা ভেতর থেকে লাগানো ছিল। আমার মাথায় কিন্তু এটা একেবারেই কাজ করছে না যে দরজা যদি ভেতর থেকে লাগানো থাকে, তাহলে মা বাইরে কি করছে, আর মা বাইরে গেলই বা কি করে। আর সেই সময় আমাদের গ্রামে কারেন্ট ছিল না, তখন হ্যারিকেন জ্বলতো। আর যেমনটা বললাম যে মা বাবা ভাই নিচে শুতো, মশারি টাঙানো ছিল। আমি ভালো করে লক্ষ্য করিনি যে মশারির ভেতরে মা আছে কিনা। যেমনটা বললাম, আমার মাথায় এটা একেবারেই ছিল না যে দরজা যদি বন্ধ থাকে, মা বাইরে কি করে গেল। আমি ঘর থেকে বেরিয়ে ওই দিকে পেছন পেছন গেছি। এবার সেখানে গিয়ে দেখি কেউ নেই, আর হঠাৎ করেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। পেছনের দিকে যে দরজাটা, যেটার কথা বললাম, সেই দরজাটা আমি কোনোদিন লাগাতে পারতাম না, কিন্তু সেদিন এক টানে আমি দরজাটা লাগিয়ে ফেলেছি আর ছুটে ঘরের দিকে আসছি। কিন্তু ঘরে আসার সময় যখন আমি ওই দরজাটা টানি, সেই দরজা টানার যে একটা আওয়াজ, সেই আওয়াজে আমার বাবারও ঘুম ভেঙে যায় এবং বাবা ছুটে আসে এটা দেখার জন্য যে কিসের আওয়াজ হলো। বাবা এসে দেখল যে আমি সেই দিক থেকে ছুটে আসছি। আমাকে বাবা জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোর। কিন্তু ভয়ের ব্যাপার এটাই যে আমি নাকি বাবাকে বলেছি যে তোকে কি সব কৈফিয়ত দিতে হবে। কিন্তু বিশ্বাস করো, আমি কখন এই কথাটা বলেছি আমি জানি না। আমার শুধু এইটুকু মনে আছে যে আমি সেদিক থেকে ছুটে আসছিলাম। আমি কখন কি বলেছি বাবাকে আমি কিচ্ছু জানি না। এর পরের দিন আমার খুব শরীর খারাপ হয়। আমাদের এক পিসেমশাই আছেন, উনি ঝাড়ফুঁক করেন। সবাই বলে যে উনি গুণিন ছিলেন। তো উনি বলেছিলেন আমাকে যেন এরপর থেকে কোথাও আর একা ছাড়া না হয়, কারণ আমাদের বাড়িটা যে জায়গায়, ওই জায়গাটা একেবারেই ভালো ছিল না, এবং ওই জায়গায় নাকি অন্য কিছুর বসবাস ছিল, এবং সে বা তারা যারা ওখানে বাস করে আমাকে একা রাখলে নাকি মেরেও ফেলতে পারে। এবার এই ব্যাপার শোনার পর কি কেউ সে বাড়িতে থাকতে চাইবে? আমরাও সে বাড়ি ছেড়ে দিয়েছি। আমরা এখন আর সেখানে থাকি না।
এখন আমি আমার মামার বাড়িতে থাকি। এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা, আমি তোমার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। শুনলেন দীপিকার এক্সপিরিয়েন্স। বেশ ভয়ের, মানে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে অন্য কিছুর অস্তিত্ব বর্তমান, আর যে বা যারা সেখানে থাকে তারা আপনাকে সেখানে থাকতে দিতে চায় না। সত্যি খুব ভয়ের ব্যাপার। যাই হোক, এই ছিল আমাদের আজকের দুখানা অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত, ফিডব্যাক অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর যদি আপনি পার্সোনালি আমায় কিছু বলতে চান সেটাও করতে পারেন আমার ফেসবুকের ইনবক্সে কিংবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আমি আগ্রহে বসে থাকি আপনাদের সবার সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকের আমাদের অভিজ্ঞতা এইটুকুই ছিল। আশা করি আপনাদের পুরো এপিসোডটা ভালো লেগেছে। আমি আবারও বলছি, যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান প্লিজ শেয়ার করবেন। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় সোজা মেইল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের আড্ডা, আজকের গল্প এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। সবাই খুব ভালো থাকবেন, সবাই নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। নতুন বছর আশা করি সবার খুব ভালো করে শুরু হয়েছে। শেষ করার আগে উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।